যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেনাবাহিনীর একটা তিক্ততার সম্পর্ক আছে অতীতে 2007-এ আমরা দেখেছি, সে জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি এতটাই নড়বড়ে যে তাদেরকে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে একটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হয়? এটা কিন্তু প্রশাসনের ব্যর্থতা আসলে। কারণ তখনই সেনাবাহিনীদেরকে দায়িত্ব দেওয়া হয় যখন আসলে পরিস্থিতি স্বাভাবিক থাকে না বা পক্ষে থাকে না। ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সেনাবাহিনীকে মোতায়েন করা, এটা আমার কাছে স্পষ্টত মনে হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামগ্রিক ব্যর্থতা। এবং একই সঙ্গে আমরা গতকাল দেখেছি যে মহসিন হলে একজন ভিপি প্রার্থী দ্বারা তার রুমমেট যে জখম হওয়া যে ব্যাপারটা, এই প্রত্যেকটা বিষয়কে এখন কিন্তু সন্দেহের চোখে দেখতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়গুলো এখন থেকে যে বিচ্ছিন্ন ঘটনাগুলোর পিছনে কিন্তু কোনো রাজনৈতিক উপতৎপরতা থাকতে পারে এবং এই তৎপরতাগুলোকে কিন্তু শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আমরা দেখেছি যে উনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মবের মুখে, এর আগেও ছাত্রদলের যে হল সংসদ কমিটি ছিল সেটা মবের মুখে দাঁড়িয়ে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আমরা এটা দেখেছি যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই নিষিদ্ধ করেছিল কিন্তু ছাত্রদলের কমিটি এখনও আছে এবং তারা স্পষ্টত জানিয়েছে যে তাদের কমিটি থাকবে, হল কমিটি, এবং তারা হলে নির্বাচন করবে। এই যে বিষয়টা হয়, একটা বিশ্ববিদ্যালয় হল কমিটি কেমন থাকবে, রাজনীতি কেমন হওয়া উচিত, এই বিষয়ে নির্দিষ্ট সুরাহা না করে যখন একটা মব সৃষ্টি হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই মবের কাছে নতি স্বীকার করে। এটা প্রশাসনের আসলে এটাও আর একটা ব্যর্থতা এবং আমরা একটা সমঝোতায় আসতে চাই যে আসলে প্রশাসন একটা রূপরেখা প্রণয়ন করবে যে বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসের রাজনীতি কেমন হবে, হলে রাজনীতি থাকবে কি থাকবে না, এটা প্রজ্ঞাপনের মাধ্যমে অবশ্যই এটা সমাধান করতে হবে। তাছাড়া আমরা আরও সময় দেখেছি যে আসলে একটা ব্যানার গতকাল চারুকলায়, যেটাকে ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছে, এটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার এবং এই ধরনের কাজগুলো কিন্তু ভবিষ্যতে আগামী 9 তারিখ পর্যন্ত ঘটতে পারে। তো কেন ঘটাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে হবে এবং অবশ্যই আমরা চাই না যে সেনাবাহিনীকে দিয়ে সেই নিরাপত্তা জোরদার করা হোক, প্রয়োজনে অন্যান্য ফোর্সের সহায়তা নেওয়া যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা এবং আমরা আশঙ্কা করছি, আমাদের শঙ্কা জায়গাটা হচ্ছে যে এই ডাকসু নির্বাচনকে নিয়ে অনেক ধরনের অপতৎপরতা হতে পারে ক্যাম্পাসে, অনেক বিশৃঙ্খলা ঘটানোর জন্য চারদিকে আমাদের কাছে বিপদ ঘনিয়ে আসতে পারে এবং এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে শক্ত হাতে যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে কিন্তু ডাকসু নির্বাচনের ফলাফল, ডাকসু নির্বাচন অনুষ্ঠান এবং এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যেতে পারে যে 2019-এর ডাকসু নির্বাচন নিয়ে এখনও যে ধরনের ডামি একটা কথা প্রচলিত আছে যে ডামি ইলেকশন, এটা যেন এই ইলেকশনে না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা বলছেন, এবং গত 4 দিন আগে যে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে সেখানে অনেক হলের প্রভোস্টগণ বলেছেন যে ক্যাম্পাসে নাকি হলগুলোতে লেভেল প্লেইং ফিল্ড নাই, ওনারা ডাকসু সঠিক সময়ে করতে পারবেন কিনা এটা নিয়েও সন্দিহান। আমরা বলতে চাই যে ডাকসু সঠিক সময় হওয়া উচিত এবং কোনো তালবাহানা না করে এটাকে যেন পেছানো না হোক। যদি একবার পিছিয়ে যায় তাহলে ডাকসু আবার, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 1991-এর পর অনেকবার তফসিল দেওয়া হয়েছিল, ডাকসু কিন্তু হয়নি। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন যেন ডাকসুটা হয় এবং এটা আসলে গণঅভ্যুত্থান পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাণের দাবি। আপনারা জানেন যে বাংলাদেশে অনেকদিন যাবৎ নির্বাচন হচ্ছে না এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বাংলাদেশের সকল মানুষের চোখ কিন্তু এই বর্তমান ডাকসু নির্বাচনের উপর পড়ে আছে যে ডাকসু নির্বাচন একটি রোল মডেল একটি নির্বাচন হবে, মানুষ সেই নির্বাচনের প্রভাব এবং জাতীয় নির্বাচনের মধ্যে কিন্তু পড়বে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু তাদের যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু পালন করতে পারছে না এবং পাশাপাশি বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হচ্ছে। তারা বিভিন্ন প্রার্থী, যদি বিশেষ দলের যে প্রার্থীগুলো রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলের প্রার্থীগুলো যারা আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে আমরা যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছি তারা কিছুটা শঙ্কিত এবং কিছুটা বিচলিত। পাশাপাশি আমরা এবার দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যেহেতু আমি প্রচুর হল টু হল, ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি এবং প্রত্যেক স্টুডেন্টের কাছে গিয়েছি, দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের প্রতি সবচেয়ে বেশি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং তাদের প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। কারণ এত বছর যাবত আমরা দেখেছি যে রাজনৈতিক দলের প্রার্থীদেরকে, রাজনৈতিক দলের প্যানেলের লোকদেরকে ভোট দিয়ে দিনের পর দিন কী হয়েছে। আপনারা দেখেন যে 1990-91 সালে যে ডাকসু নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচন তাদের অনেকে বলে থাকে যে এটা গৌরবোজ্জ্বল ডাকসু নির্বাচন, গৌরবোজ্জ্বল একটা অধ্যায়। কিন্তু আমার মাথায় আসে না বা এই জিনিসটা আমার বুঝে আসে না যে যদি এরকম এত গৌরবোজ্জ্বল ভূমিকায় হয়ে থাকে তাহলে এরপর থেকে কেন আর ডাকসু নির্বাচন হয়নি এবং তারা সেই সময় তৎকালীন যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি ডাকসু নির্বাচন আয়োজন করে দিয়ে যেতে পারেনি। সো ডাকসু নির্বাচনের যে প্রার্থীদের যে প্যারামিটার, প্রার্থীদের যে যোগ্যতা, যে ক্রাইটেরিয়াগুলো থাকা উচিত, সেইগুলো হচ্ছে প্রথমেই যে জিনিসটা থাকা উচিত যে ব্যক্তি নির্বাচিত হবে বা যে ব্যক্তি দায়িত্ব পালন করবে সে যেন পরবর্তীতে 1 বছরের মাথায় দায়িত্ব পালন শেষে নতুন একটি নির্বাচন করার ব্যবস্থা করে দিয়ে যেতে পারে। আমরা সেই পাশাপাশি দেখেছি যে স্বতন্ত্র যারা প্যানেল রয়েছে তাদের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটি থাকা প্রয়োজন সেই লেভেল প্লেইং ফিল্ডটি অবস্থান করছে না।
এবং সাথে সাথে এই বিষয় এই নির্বাচনে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ব্যাকডোর নেগোসিয়েশন চলছে, বিভিন্ন ধরনের বাইরের এক্সটার্নাল ফোর্স থেকে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন প্রার্থীকে আনুকূল্য দেওয়ার ব্যাপক চেষ্টা চলছে। সো এগুলো হচ্ছে আমাদের জন্য একটা শঙ্কার বিষয় এবং আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক